ব্রাজিলের উত্তরে লাতিন আমেরিকার এক ছোট্ট দেশ সুরিনাম। আয়তনে ব্রাজিলের চেয়ে অনেক ছোট, কিন্তু বাংলাদেশের চেয়ে বড়। জনসংখ্যা মাত্র 6 লাখ। দুই দেশের ঘাসের মাঠে রবিনহুড ক্লাবের হয়ে স্ট্রাইকার পজিশনে খেলতেন হারম্যান। তার তীক্ষ্ণ নৈপুণ্যে রবিনহুড একাধিকবার হয়েছিল লিগ চ্যাম্পিয়ন। 50-60-এর দশকে গোটা লাতিন আমেরিকা উত্তাল। এক হাতে মাওয়ের লাল বই, আর এক হাতে চের গেরিলা ওয়ারফেয়ার নিয়ে লড়ছে তরুণরা। সেই উত্তাপ ছড়িয়েছে ফুটবলারদের মধ্যেও। রবিনহুড ক্লাবে হারম্যানের সতীর্থ বন্ধু জর্জ। সুরিনাম জাতীয় দলের হয়েও মাঠে নেমেছিলেন দুই বন্ধু, কিন্তু সুরিনামের আবহ তখন ফুটবলের জন্য অনুকূল ছিল না। 1954 ডাচ উপনিবেশ থেকে স্বায়ত্তশাসন পায় সুরিনাম, কিন্তু মুক্তি আসেনি। উল্টো বিপ্লবীদের সন্ধানে সুরিনামে এসে ওঠে আমেরিকান সেনাবাহিনী। অভিযান চলে বিপ্লবীদের বিরুদ্ধে। তরুণদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সে বছর এবং তার পরের বছরও হারম্যানের খেলার জাদু দেখেছে সুরিনামিজরা। চ্যাম্পিয়ন হয়েছে রবিনহুড, কিন্তু ভালো খেলেও নিজের জীবন রক্ষা করার ভরসা পেলেন না হারম্যান। কৃষ্ণাঙ্গ যুবকের পক্ষে সুরিনামে টিকে থাকা কঠিন। বামপন্থী চিন্তা আর কালো চামড়া দুটোই ছিল প্রাণঘাতী। একদিন গভীর রাতে একটা ভাঙা নৌকায় বন্ধু জর্জকে নিয়ে দেশ ছেড়ে পালালেন হারম্যান। সাগর পাড়ি দিয়ে উঠলেন ইউরোপের দেশ হল্যান্ডে। হল্যান্ডে পৌঁছে হারম্যান আর জর্জ নিজেদের ফুটবল ক্যারিয়ার শেষ করে লেখাপড়ায় মন দিলেন। হারম্যান সোশ্যাল ওয়ার্কার হলেন, জর্জ অর্থনীতি পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু ফুটবলকে কখনো তারা ছেড়ে যাননি। নিজেরটা যেমনই হোক, ছেলে ফ্র্যাঙ্ককে ফুটবল খেলা শেখাতে ভুল করেননি। ওদিকে জর্জও ফুটবলের তালিম দিয়ে চলেছেন ছেলে রুডকে। দুই দেশান্তরী বন্ধু হারম্যান রাইকার্ড আর জর্জ গুলিতের একই বছরে একই মাসে জন্ম নেয়া দুই ছেলে ফ্রাঙ্ক রাইকার্ড আর রুদ গুলিত গত শতাব্দীর সেরা দুই খেলোয়াড়। বহুবার ব্যালন ডি'অর জয়ী রাইকার্ডকে ফিফার সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় 6 নম্বরে রেখেছে। আর রুদ গুলিত ফিফা টিফা কখনো পাত্তা দেননি। তিনি ব্যালন ডি'অর জিতেছেন, 3বার বিশ্বসেরা খেলোয়াড় হয়েছেন, কিন্তু হুট করে বিশ্বকাপের আগে দল ছেড়ে চলে যান। বাবার মতো সেও কমিউনিস্ট ভাবধারায় উদ্বুদ্ধ। ফ্রাঙ্ক যদিও অনেকটাই লিবারেল, কিন্তু ইউরোপীয় গণমাধ্যম তাকেও কমিউনিস্ট বলেছে অনেকবার। ফ্রাঙ্ক রাইকার্ড আর রুদ গুলিতের বেড়ে ওঠার গল্পটা সহজ ছিল না। হল্যান্ডের মতো দেশে দুই কৃষ্ণাঙ্গ কিশোরকে লড়াই করতে হয়েছে পুরো সমাজের বিরুদ্ধে। গুলিত নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা কাকাদের আগে কেউ কখনো এই মহাদেশে আসেনি। স্কুলে আমিই ছিলাম একমাত্র কৃষ্ণাঙ্গ খেলোয়াড়। দুই বন্ধুর দুই পুত্র একই দেশে একই সাথে বেড়ে ওঠেন, প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে। একই দিনে পেশাদার ফুটবলে ডেবু হয় দুই বন্ধুর। তবে রাইকার্ড যেমন স্বভাবে শান্ত ডিফেন্সিভ, গুলিত তার উল্টো। নেদারল্যান্ডসের বর্ণবাদী দর্শক আর সংবাদ মাধ্যমের অপেশাদার আচরণের প্রতিবাদের অনন্য এক ভাষা বেছে নেন রুদ গুলিত। নিজের মাথায় গেঁথে নেন সুরিনামের ঐতিহ্যবাহী ড্রেডলক্স, অর্থাৎ বিনুনি করা ঝাঁকড়া চুল। মাথা উঁচু করে ঘোষণা করেন, আমি সুরিনামের এক কৃষ্ণাঙ্গ যুবক, আমার চুলই আমার মাথার মুকুট। শুধু চুল নয়, ফুটবল খেলাটাই তার কাছে ছিল বর্ণবাদের বিরুদ্ধে, ইউরোপের আধিপত্যের বিরুদ্ধে এক প্রতিরোধের সংস্কৃতি। ডাচ ফুটবলের চিরচেনা বৈশিষ্ট্য টোটাল ফুটবল। এর মূল কথা হচ্ছে একজন ডাচ খেলোয়াড় যে কোনো জায়গায় যে কোনো ভূমিকায় খেলতে পারেন। যেমন ধরুন গত শতাব্দীর ডাচ ফুটবলার ওয়েসলি স্নেইডার আর রবিন ফন পার্সি। পাস অ্যান্ড মুভ ফুটবলে তারা ছিলেন অনন্য। কিংবা আরিয়েন রোবেন, যিনি তার বাঁ পা দিয়ে পেছনের কঠিন লোকদেরও সফট টার্গেট বানাতে পারেন। তাদের সবার খেলার ধরন মোটামুটি একই, একটু চর্চা করলে তাদের সাথে খেলা যায়। কিন্তু রুদ গুলিত, তিনি ছিলেন অন্য মেরুর মানুষ। শারীরিক গড়নে দীর্ঘকায়, প্রায় 6 ফুট 3 ইঞ্চি লম্বা ও পেশিবহুল। মাঠের প্রায় সব জায়গায় খেলতে পারতেন, সেন্টার ব্যাক থেকে অ্যাটাক, এমনকি সুইপার বা স্ট্রাইকার। লম্বা পায়ের জন্য মাঠের অনেকটা জুড়ে দেখা যেত তাকে। তবে লং লেগড গেইট আর ডিরেক্ট ড্রিবলিং ছিল তার অস্ত্র। তার চারপাশের অন্য খেলোয়াড়দের ছোট বাচ্চাদের মতো দেখাতো। একা ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন বহুবার। আরেকটা অনন্য বৈশিষ্ট্য ছিল, সময়ের অন্য খেলোয়াড়দের মতো গুলিত কখনো ইনজুরিতে পড়েননি। ডিফেন্ডারদের বারবার আক্রমণের লক্ষ্য হওয়া সত্ত্বেও গুলিত সহজে মাঠ ছেড়ে যাননি।
1987 সালে ব্যালন ডি'র জয়, 1988 সালে ইউরো কাপে অধিনায়ক হিসেবে শিরোপা জয়। একই সময়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানের নেতৃত্ব দেন, জেতেন ইউরোপিয়ান কাপ, যার এখনকার নাম চ্যাম্পিয়ন্স লিগ। ফাইনালে তার জোড়া গোল আজও ফুটবল ভক্তদের চোখে ভাসে। 1988 ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার অসাধারণ হেডের গোলের জন্য গণমাধ্যম গুলিত সম্পর্কে লিখেছিল, ছোট বাচ্চাদের দলে এক পূর্ণবয়সী খেলোয়াড়। আর রোমানিয়ান কিংবদন্তি ফুটবলার গিওর্গে হাজি এক কথায় বলে দিয়েছেন, গুলিত ছিল সবার চেয়ে শক্তিশালী, তার কাছ থেকে বল কেড়ে নেওয়া অসম্ভব, সে অন্যরকম খেলোয়াড়। 1987 সালে মাত্র 25 বছর বয়সে গুলিত ব্যালন ডি'র জেতেন, সেকালের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। সেদিন তিনি পুরস্কার হাতে তুলে হঠাৎ এক শোরগোল ফেলে দেন, নেলসন ম্যান্ডেলাকে উৎসর্গ করেন ব্যালন ডি'র। ইতালিতে অনেকে জানতেন না ম্যান্ডেলা কে। গুলিত পরবর্তীতে বলেছিলেন, পরে যখন ম্যান্ডেলার সঙ্গে তার দেখা হয়, ম্যান্ডেলা বলেছিলেন, আমি জেলে থেকেই তোমার কথা শুনেছিলাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ওরা হয়তো তোমাকেও শাস্তি দেবে। শাস্তিটা অবশ্য ঠিকই পেয়েছিলেন গুলিত, তবে অন্যভাবে। সে আলোচনা করব একটু পরে। আগে বলে নিই ব্যালন ডি'র জেতার পরে কি হলো। গুলিতের বক্তব্যের পর থমকে দাঁড়ায় ইউরোপ। গুলিত হয়ে ওঠেন ইউরোপের নিপীড়ন বিরোধী মানুষের কণ্ঠস্বর। রাজপথের আন্দোলন থেকে বর্ণবাদ বিরোধী কনসার্ট, সবখানেই গুলিতের উপস্থিতি। স্টপ অ্যাপারথাইড অর্থাৎ বর্ণবাদ বন্ধ করো লেখা জার্সি গায়ে কনসার্টে গানও গেয়েছেন গুলিত। শুধু ফুটবলার নয়, রুদ গুলিত ছিলেন এক বিদ্রোহী চেতনার নাম। মাঠে তিনি যতটা বিধ্বংসী, মাঠের বাইরে ততটাই বিশৃঙ্খল। 1994 সালে আমেরিকা বিশ্বকাপের ঠিক আগে আগে কোচ ডিক অ্যাডভোকাটের সঙ্গে দ্বন্দ্বের জেরে তিনি হঠাৎ ক্যাম্প ছেড়ে চলে যান এবং আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ডাচ সংবাদপত্রগুলো তাকে দেশদ্রোহী আখ্যা দেয়, কিন্তু গুলিত স্পষ্ট ভাষায় বলেন, ফুটবল মানে আনুগত্য নয়, ন্যায্যতা। এই কাণ্ডে ডাচ ফুটবল আজও বিভক্ত। কেউ তাকে ভণ্ড বলে গালি দেয়, আবার কেউ বিশ্বের সবচেয়ে নীতিনিষ্ঠ খেলোয়াড় আখ্যা দেয়। এই ঘটনা আজও বিভ্রান্তির সৃষ্টি করে, কিন্তু রুড গুলিতের মতো করে না বলার সাহস দেখিয়েছেন এমন ফুটবলার পৃথিবীতে বিরল। 1995 সালে দায়িত্ব নেন ইংলিশ ক্লাব চেলসির। অখ্যাত একটা ক্লাবকে চ্যাম্পিয়ন করেন। 28 বছর পর বড় কোনো শিরোপা জেতে চেলসি। আজকের চেলসির যত দাপট, তার শুরু ওই 1995 সালেই। সেই ক্লাবে গুলিত ছিলেন সেরা খেলোয়াড়, অধিনায়ক, কোচ এবং ম্যানেজার। পৃথিবীর ইতিহাসে এটাও একটা বিরল ঘটনা। তবে ক্লাব ম্যানেজমেন্টের সাথে তার বনিবনা হয়নি, কারণ ম্যানেজমেন্ট যাদের দলে নিতে বলেছিল, গুলিত তার সাথে একমত ছিলেন না। গুলিত যখন দলে যোগ দেন, তখন দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ছিল মাত্র 3 জন। আর 1998 সালে তিনি যখন দল ছাড়েন, তখন দলে 7 জন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ছিল। এক সাক্ষাৎকারে গুলিত বলেছিলেন, তখন চেলসির সব খেলোয়াড় মিলে চা খেতে বসলে কৃষ্ণাঙ্গ কজন থাকতেন? আমি আর সিনক্লেয়ার, সবাই আমাদের তাকিয়ে দেখত। শেষ পর্যন্ত ইংল্যান্ডও ছাড়তে হয় গুলিতকে। গুলিত আজীবন ফুটবলকে এঁকেছেন সাম্যের ভাষায়। কেউ কেউ গুলিতকে আখ্যায়িত করেন কমিউনিস্ট হিসেবে, কারণ ফুটবলে তিনিই একমাত্র তারকা যিনি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। চীনা বিপ্লবের লাল বই কিংবা মার্কাস গার্ভির কালো জাতীয়তাবাদ, যাই তাকে অনুপ্রাণিত করুক না কেন, গুলিতের দেখা স্বপ্ন ছিল সহজ, স্বচ্ছন্দ, যেখানে মানুষের মুক্তিটাই আসল। নিজের মাথায় বিনুনি করা ঝাঁকড়া চুল নিয়ে গুলিত বলেছেন, সুরিনামের কৃষ্ণাঙ্গ মানুষের এই মাথার মুকুট নিয়ে আমি আমার মতো করে জীবনযাপন করতে চাই। এতটুকুই স্বপ্ন। এই স্বপ্নটা পূর্ণ হয়নি বলে এতটুকু চাওয়া মেটানোর জন্য, একটি ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করে গেছেন রুদ গুলিত। পেলে বা ম্যারাডোনার মতো খেলোয়াড়রা যেখানে ফুটবলকে নিয়ে যান সমাজ বদলের হাতিয়ার হিসেবে, সেখানে রুদ গুলিতের কাছে ফুটবল হলো প্রতিবাদের মঞ্চ। সমাজের দুর্নীতি, বর্ণবাদ আর যুদ্ধের বিরুদ্ধে লড়েছেন, হাতে গিটার আর পায়ে ফুটবল নিয়ে। তার পথ ছিল কঠিন, সেই কঠিন পথে এখনো একাই হেঁটে চলেছেন রুদ গুলিত। ফুটবল যদি প্রতিবাদের নাম হয়, তাহলে রুদ গুলিত সেই প্রতিবাদের মুকুটহীন সম্রাট।